আমি আজকে একটু জনাব তারেক রহমানের একটি নীলফামারীতে একটি বক্তব্য একটু কোট করে আপনার সাথে আলোচনাটা করতে চাই একটু রাজনীতির ব্যাপারে। শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ, অর্থাৎ ভোটের যুদ্ধ, ভাতের যুদ্ধ, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। আসলেই কি সামনে আসলে এটি আমাদের যুদ্ধ? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সামনের সময়টা কি আসলেই কীরকম? অন্তর্বর্তী সরকারের জন্য না বিএনপির জন্য? বিএনপির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য। প্রথমে আমি আগের আলোচনাটার একটু রেশে একটু বলতে চাই। সেটা হচ্ছে, যেহেতু একটা কথা উঠেছে যে ৭২ সংবিধান নিয়ে, এবং ছাত্র নেতারা বলেছেন যে মুজিববাদের কবর রচনা। আমি মনে করি যে এই কমেন্টটা একটা পলিটিক্যাল রেটরিক্স। এটা তারা যে আমরা যেভাবে রিয়াক্ট করছি, এটা বলি না আমরা যে সরকারের হাত ঘুরিয়ে দেব, আসলে তো হাত ঘুরিয়ে দেওয়া না, জাস্ট এটা একটা রেটরিক্স হিসাবে আমি দেখি। আর দ্বিতীয়ত হচ্ছে ৭২ সংবিধানের বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আছে কি কারণে, যেটা হক ভাই বললেন, 1970 সালে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের সংবিধান রচনার জন্য কিন্তু গণপরিষদ তৈরি হয়েছিল। সেটা সেই গণপরিষদ নির্বাচিত ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর যখন বাংলাদেশের সংবিধান রচনার প্রশ্নটি আসলো, তখন ওই গণপরিষদকেই বলে দেওয়া হলো যে এরাই কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা করবে। তাহলে পাকিস্তান সংবিধান বানানোর জন্য যারা নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে বাংলাদেশের সংবিধান বানানোর দায়িত্ব দেওয়া হলো। এই কথাটি আমাদের বাংলাদেশ অবজারভারের খুব নাম করা মশহুর এডিটর আব্দুল সালাম সাহেব একটা এডিটোরিয়াল লিখেছিলেন, দ্য সুপ্রিম টেস্ট। সুপ্রিম টেস্ট এডিটোরিয়াল লেখার যেদিন ছাপা হয়েছে সেই দিনই তার চাকরি চলে গিয়েছিল, যেহেতু অবজারভারটা সরকারি মালিকানা ছিল। সেই সুপ্রিম টেস্টে তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধু, ইউ আর গ্রেট লিডার, আপনি দয়া করে গণপরিষদের জন্য নতুন নির্বাচন দেন, পাকিস্তানের গণপরিষদেরকে দিয়ে বাংলাদেশের সংবিধান বানানোটা ঠিক হবে না। এই পরামর্শটা দেওয়ার অপরাধে তার চাকরি চলে গিয়েছিল। অর্থাৎ ৭২ সংবিধান নিয়ে তখন থেকে এটা প্রশ্নবিদ্ধ ছিল। আমি কিন্তু এটা জানতাম না, আপনার কাছ থেকে আজকে জানলাম। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। এটা অনেকে বলেন না। তো যেই কারণে আমরা আজকে এই ৭২ সংবিধান নিয়ে প্রশ্ন উঠেছে, মুজিববাদের কবর নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা খুব ইউনিক একটা গণঅভ্যুত্থান। ইউনিক ইন দ্য সেন্স, বাংলাদেশে ৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ, বিশ্বের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেসব কলোনি স্বাধীনতা পেয়েছিল, এই স্বাধীনতার প্রাপ্ত দেশগুলোর মধ্যে প্রথম যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। সেকেন্ডলি, এই যে গণঅভ্যুত্থানটা হলো, যেই জন্য ইকোনমিস্ট ওয়ার্ল্ডের মানে লিডিং সাময়িকী বর্ষসেরা দেশ বলেছে। কেন বলেছে জানেন? যে সমসাময়িক বিশ্বে পৃথিবীর বহু দেশে আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন সফল হয়নি। আমেরিকার ইউনিভার্সিটিগুলিতে গাজার জন্য হয়েছে, কিন্তু যেই পুলিশ আসলো সবাই সারেন্ডার করেছে। আমাদের ছাত্ররা তো পুলিশ এগুলিকে মোটেও ভয় পায়নি। ভেনেজুয়েলাতে, আফ্রিকাতে, তারপরে এমন অনেক দেশে দেখবেন যে যত আন্দোলন, ইভেন ইন্ডিয়াতে যে কৃষক আন্দোলন হলো, সেই কৃষক আন্দোলনও কিন্তু সফল হয়নি, কিন্তু বাংলাদেশের ছাত্ররা মানুষরা পসিবল করেছে। সেই দিক থেকে ইউনিক। এবং সেটি সাথে আরো যুক্ত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব, এবং ওই ব্যারিস্টার বড়ুয়া যে কথাটি বলেছেন যে পিপলের একটা সভরেন পাওয়ার আছে, সভরেন পাওয়ারটাই হচ্ছে এই সরকারের শক্তি। তারপরে আইনের কথা এটা পরে আসবে। কিন্তু আমি আবার এখানে একটু যুক্ত করতে ইচ্ছেই করছি যে এই অবস্থায় যখন এক বিন্দুতে ৫ আগস্টে মিলিত হলো বাংলাদেশ, একটি স্বৈরাচার মুক্ত হলো, তারপরে আবার একটা বিভাজনও আমরা দেখছি রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। এই বিভাজনটা খুব অস্বাভাবিক নয়। যেহেতু নির্বাচনের মাধ্যমে এখন ক্ষমতা যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই কারণে আমরা যারা এতদিন এক কাতারে আন্দোলন করেছি, আমাদের মধ্যে একটা বিভাজন হবে, এটা স্বাভাবিক। যেমন জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে বলছে, ছাত্ররাও যেহেতু একটা নতুন পলিটিক্যাল শেপে তারা এগোতে চাইছে, তখন তাদের সঙ্গেও তারাও মনে করছে যে বিএনপি আমার প্রতিপক্ষ হবে, অমুকে আমার প্রতিপক্ষ হবে, সেই কারণে তাদের মধ্যে এগুলো হচ্ছে। কিন্তু এটা আমি মনে করি না জাতীয় ঐক্যকে বিনষ্টকারী বিভাজন এটা। তবে একটা কথা আছে, যদি আপনি রিকনসিলিয়েশনের মাধ্যমে পুনরেকত্রীকরণ, যে বাংলা ভাষায় যেটা বলে, রিকনসিলিয়েশন ছাড়া যদি জাতীয় ঐক্য করতে চান, এটা হবে একটা কাগজে ঐক্য, পেপার মানে ইউনিটি। এটার কোনো বাস্তবে কোনো ভিত্তি নাই যে দুর্গাপূজার সময় সন্ত্রাসী হামলা হতে পারে, এই জন্য সব পলিটিক্যাল পার্টির লিডার একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম,
কথা বললাম, এটা জাতীয় ঐক্য আমি মনে করি। রিকনসিলিয়েশনের প্রসেসের মাধ্যমেই কিন্তু জাতীয় ঐক্যটা হতে হবে, যে ঠিক আছে যার যার অবস্থান থেকে আমরা আমরা ভূমিকা রাখবো, কিন্তু জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা এক থাকবো। সেই কারণে আমি মনে করি যে এখনও এটা সেইভাবে শেপ নেয়নি। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, বিএনপির সামনে বিপদটা হচ্ছে যে ছাত্ররা নতুন পার্টি করলে সেটা তারা একটা ভোট ব্যাংকের একটা শেয়ার নেবে। জামাতে ইসলামী একটা সেপারেট ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে, সেপারেটলি করবে। তো বিএনপির দুটো প্রতিপক্ষ তৈরি হচ্ছে। সেই কারণে বিএনপি চিন্তিত, কারণ বিএনপি মনে করে যে তারা নিশ্চিতভাবে ক্ষমতা যাবে। সেকেন্ডলি, দেশের সরকার এখনও একটা সেটেল ডাউন করতে পারছে না, চক্রান্ত হচ্ছে, আগুন, তারপরে মিছিল, সচিবালয়ে ঢুকে যাওয়া, সচিবালয়ে আগুন লেগে যাওয়া, সব কিছুর মধ্যে বিএনপির মধ্যে একটা অস্থিরতা আছে। আর এটা তো স্বাভাবিক, এটা তো কোনো একটা স্বাভাবিক কেয়ারটেকার গভর্নমেন্ট নয় যে 3 মাসের জন্য এসে নির্বাচন দিয়ে চলে যাবে। এটা একটা ম্যান্ডেট নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় যার মাধ্যমে ফ্যাসিবাদকে স্থায়ীভাবে তারা বন্ধ করতে পারে। সেই জায়গায় এখন দেরি হবে না আগে হবে, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায় এটা ফাঁকে ফাঁকে যে অত্যন্ত কঠিন হবে, এই কথাগুলো তিনি বলছেন। বিকজ আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, সেগুলো অভিযোগগুলো তিনি সেটেল করার চেষ্টা করছেন। তারপর আমি বলবো যে সব অভিযোগ কিন্তু বিএনপি অ্যাটেন্ড করছে বলে আমি মনে করি না। 100-1000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করেছে তারা। তারপরে আওয়ামী লীগের কনস্পিরেসি, যেটা বলে যে প্রেতাত্মারা ঘুরে ষড়যন্ত্র করছে, এটা ডেফিনেটলি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, সে ষড়যন্ত্র করবে, এবং সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য যে ঐক্যটা দরকার সেটা আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি কিনা সেটাও কিন্তু একটা জরুরি প্রশ্ন। জুলাই বিপ্লবের শহীদ যারা, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করি তাহলে আমাদেরকে আসলে আমাদের মুক্তি মিলবে না। এই যে রাজনৈতিক দলগুলো আসলে এখন এটি বলাই হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের দিকে তারা দিচ্ছে, তারা বিচারের দিকেও নেই, তারা বলছে যে বিচারের দিকেও নেই, সংস্কারও শুধুমাত্র নির্বাচনের জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার ততটুকু সংস্কারই চাচ্ছে। এটি রাজনৈতিক দলের অবস্থান। আরেকটি বিষয় আবার আপনার কাছ থেকে আমি জানতে চাইব, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে 3 বার বসেছে, সেটি রাজনৈতিক ব্যাপারে না, বিভিন্ন সংকট যখন এসছে, ভারতের সংকট যখন এসেছে, রাষ্ট্রপতি অপসারণ যখন এসেছে, সংকটকে কেন্দ্র করে এই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের এই দূরত্বটাই কি আসলে এই কারণ যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকেই বেশি তারা দিচ্ছে? একটু সরকারের সঙ্গে সম্পর্কের কারণে নয়, তারা মনে করে যে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে ছিল, তাদের দ্রুত ক্ষমতায় যাওয়া উচিত এবং ক্ষমতার শেয়ার করা উচিত তাদের, এরকম মনে করে। প্রথমে আমি বলবো যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে একটা গণ-অভ্যুত্থান হলো, এটা একটা অরাজনৈতিক গণ-অভ্যুত্থান হয়েছে। অরাজনৈতিক গণ-অভ্যুত্থান মানে রাজনৈতিক দলগুলোর কিন্তু মালিকানা আছে, কিন্তু সরাসরি আপনি দাবি করতে পারছেন না এই গণ-অভ্যুত্থানটা আমি করেছি। অংশগ্রহণ ছিল। ইন্টারেস্টিংলি, বাংলাদেশের যত বড় গণ-অভ্যুত্থান বলুন বা যুদ্ধ হয়েছে, শুরু করেছে রাজনৈতিক দলগুলো, কিন্তু এন্ড গেম এটা অরাজনৈতিকভাবে হয়েছে। যেমন 69-এর গণ-অভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি। মাওলানা ভাসানী শুরু করেছিলেন যে শেখ মুজিবের মুক্তির জন্য, এটা ব্যাপকভাবে জনতার মাঝে ছড়িয়ে গেছে। 71 সালে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা, যেটা কোনো রাজনৈতিক ঘোষণা ছিল না, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন আর্মি অফিসার দিয়েছিলেন। পলিটিক্যাল লিডারদের দেওয়ার কথা ছিল, দিতে পারেননি, এটা দিয়েছেন আর্মি অফিসার। 75-এর 7ই নভেম্বরের যে বিজয় ছিল, এটা কোনো পলিটিক্যাল পার্টি ক্লেম করতে পারবে না যে জাতীয় বিপ্লবের জন্য আমরা। ইভেন আপনি যদি 90-এর গণ-অভ্যুত্থান রাজনৈতিক গণ-অভ্যুত্থান হয়েছিল এবং সেটার রাজনৈতিক মালিকানা ছিল। আপনি যদি শেখ হাসিনার, এই স্বৈরাচারী শেখ হাসিনার যে বিদায় পর্বটি লক্ষ্য করেন, একটা সফল আন্দোলন হয়েছে, সরকার প্রধান পালিয়ে গেছে। আমরা কি দেখতাম যে কেউ একজন এসে রেডিও টিভিতে ঘোষণা করছে যে এই ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে গেছে। কেউ ঘোষণা দিল না। কে ঘোষণাটা দিল? সেনাপ্রধান। বিকজ প্রেসিডেন্টও বলছে না যে শেখ হাসিনা পালিয়ে। সেনাপ্রধানের ঘোষণা দেওয়ার তার মানে যৌক্তিকতা কি? হু ইজ হি? সে তো একটা গভর্নমেন্টের একটা বেতনভোগ কর্মচারী, কথার কথা। সে তো গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল না, যদিও ছাত্র জনতার উপর নির্যাতন চালাতে তারা অস্বীকৃতি জানিয়েছে।
কিন্তু সেনা প্রধানের ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে যে আসলেই শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং তখন বিশ্বস্ততার একটাই পক্ষ জায়গা ছিল ছিল। সেনাবাহিনী। তাইলে কোনো এবং রাজনৈতিক দল যদি ও গণঅভ্যুত্থানের মালিকানা থাকতো তাহলে সরাসরি টিভিতে গিয়ে বা জনসমক্ষে দাঁড়িয়ে বলতো, যেমন আমরা 6 ডিসেম্বর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বলেছি যে স্বৈরাচার এরশাদ পদত্যাগ করেছে, আসুন সবাই নেমে আসুন, এরকম ঘোষণা হয়। সো এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা দুঃখবোধ যে মানে পরিণতিটা তারা ভোগ করতে পারেন। যাই হোক, ফলটা এখন তারা নিতে সরকারের সঙ্গে তাদের একটা দূরত্ব আছে, এটা দূরত্বটা আরো বাড়বে। সংবিধান বা যত সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে যে প্রধান উপদেষ্টা একটা ঐক্য কমিশন করেছেন, কমিশন, হ্যাঁ, এই কমিশন যখন সমস্ত রিফর্মের প্রপোজালগুলো সামনে পাবে, নিয়ে আসবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগ শুরু করবে, তখন দেখবেন যে আরো বিভাজন আরো বেড়ে বাড়বে। গেছে। True. কারণ কেউ বলবে যে হ্যাঁ আমি 2 মেয়াদের প্রধানমন্ত্রী মানি, উচ্চকক্ষ মানি, কিন্তু আমি কিন্তু আর 70 অনুচ্ছেদ আমি মানব না। তাহলে সরকার কি করবে? সরকারের সামনে একটা সমস্যা হচ্ছে যে সরকার যে কোনো বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু সংবিধান সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ জারি করতে পারে না, কারণ সেগুলো এখনো বলবৎ আছে। এগুলোর উপরে কোনো সরকারের অধ্যাদেশ জারি, তাহলে সরকার কি করবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের কাছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে বলেছে যে প্রথমে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টটা গণপরিষদ হিসাবে বিবেচিত হবে, যারা প্রথমে সংবিধান প্রণয়ন করবে এবং গ্রহণ করবে, দেন তারাই ইলেকটেড পার্লামেন্ট বা ইলেকটেড গভর্নমেন্ট হিসাবে ট্রিটেড হবে। তার মানে আগে আপনাকে সংবিধান তৈরি করে নিতে হবে বা সংস্কার করে নিতে হবে। তা না হলে যদি রাজনৈতিক দলগুলো রাজি না হয়, তাহলে কিন্তু আমি মনে করি এই বিভাজন এটা একটা চরম আকার ধারণ করবে।